এই যে প্রোগ্রাম প্রতি বছরে এখানে হয়ে থাকে এবং আমরা প্রতি বছরই বসে থাকি এই দিনটির জন্য, বিশেষ করে এই স্কুলের যারা ছাত্রছাত্রীরা আছেন এবং যারা টিচাররাও আছেন তাদেরও বিরাট একটা দায়িত্ব এবং ওনারাও কিন্তু একটা প্রিপারেশন এটা মাথার মধ্যে সবসময় থাকে যে এই বছর আমরা কি ধরনের থিমের উপর ভিত্তি করে কি ধরনের একটা চিন্তা ভাবনা মাথায় নিয়ে যখন এই বর্ণাঢ্য শোভাযাত্রা এই আগরতলার যখন যাবে সেটা যেন প্রেজেন্টেবল হয়, তাদেরও বিরাট একটা দায়িত্ব। তো আজকের এই এবং আমরা সবাই জানি আজকে আগরতলাবাসী তথা বাইরের থেকেও বহু লোক এখানে বসে থাকে রাস্তার দুধারে। ওনারা এই যে শোভাযাত্রা নেতাজি সুভাষচন্দ্র বোসকে যে শ্রদ্ধার্ঘ্য এবং ওনাকে স্মরণ করার যে আজকের এই দিন, সবাই দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ পর্যন্ত, দূর দূরান্ত থেকে এখানে আসে। আজকের না, এটা বহু পুরনো। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর ভিত্তি করে দেশ স্বাধীন হওয়ার পরে 1948-এ 3রা মার্চ এই নেতাজি স্কুল এখানে স্থাপন হয়েছে এবং সেই উপলক্ষে আজকের যা প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাননীয় রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়। তাছাড়া এখানে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার বক্তব্য আমরা সবাই শুনলাম। অনেক বিষয় আমরা যেগুলো আমরা জানি, আবার যেগুলো আমরা মাঝে মাঝে ভুলে যাই, সেগুলো আবার নতুনভাবে ওনার ভাষণের মাধ্যমে আমরা আবার সেগুলো আবার জানলাম। আমাদের প্রাক্তন এমএলএ এবং সেক্রেটারি স্কুল ম্যানেজমেন্ট কমিটির ডক্টর দিলীপ কুমার দাস মহোদয়, এখানে যিনি এক্স প্রিন্সিপাল এবং ভাইস প্রেসিডেন্ট স্কুল ম্যানেজমেন্ট কমিটির শ্রী তপন চক্রবর্তী মহোদয় উপস্থিত, চেয়ারপারসন সেন্ট্রাল জোনের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের শ্রীমতী রত্না দত্ত মহোদয়া, শ্রীমতী বর্ণালী মজুমদার অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস এই নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের, এখানে শ্রী সঞ্জয় সাহা যাদের এই এলাকায় এই স্কুল সেক্রেটারি নেতাজি প্লে সেন্টারের, এবং যারা শিক্ষক শিক্ষিকারা এখানে উপস্থিত, ছাত্রছাত্রীরা এবং অভিভাবক বৃন্দ এবং যারা প্রাক্তন ছাত্রছাত্রীরাও এখানে আছেন এবং অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আপনারা সকাল থেকে, আমি জানি যে এই প্রসেশনকে কেন্দ্র করে অনেকের রাতভর ঘুমও হয় না। এক তো টিচারদের তো আছেই, ছাত্রছাত্রীদেরও আছে, আবার পুরো ফ্যামিলির মধ্যে মা বাবাদেরও কিন্তু একটা বিরাট চিন্তা যে কখন ছেলে মেয়েকে পাঠাবে, একদম ভোর রাত্রে কিন্তু এখানে পাঠায়। সেই অভিজ্ঞতা আমার আছে, কারণ সবাই ফ্যামিলির মধ্যে কেউ না কেউ এই স্কুলের সাথে যুক্ত ছিল। তো তার উপর ভিত্তি করে আজকের এই যে একটা সুন্দর একটা প্রোগ্রাম, সত্যি আমাদের জন্য একটা বিশেষ দিন। এবং আজকের এই যে বর্ণাঢ্য শোভাযাত্রা, তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের যে থিম বেসড তাদের প্রোগ্রাম এখানে রেখেছে এবং সেইগুলো যখন রাস্তায় যাবে তখন সবাই তাদের কাছে একটা আনন্দের বিষয় হবে এবং প্রকৃত অর্থেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে শ্রদ্ধা নিবেদনের যে বিষয়, সেটা কিন্তু চলে আসবে, ওনাকে স্মরণ করারও দিন আসছে। আমরা সবাই জানি যে এই আজকের দিনে যে জানুয়ারির 23, 1897-এ উনি কটকে, যেটাকে উড়িষ্যা বলা হতো বা এখন বর্তমানে উড়িষ্যা, সেখানে ওনার জন্ম। আমরা যখনই এই কটকে আমরা যাই একবার, এটাই উনি একটা নস্টালজিক একটা ফিলিং থাকে যে একবার ওনার যে বাড়ি যেখানে ওনার জন্ম হয়েছে
সেখানে কিন্তু আমরা একবার হলেও যাইনি। ব্রিটিশ শাসন থেকে ভারতের ইমিডিয়েটলি যে ওই সময়ে তখনই উনি পূর্ণ স্বাধীনতার দাবি করেন। কয়েকবারই ওনাকে কারারুদ্ধ করা হয়েছিল, কিন্তু ওনাকে কিন্তু জেলের ভিতর আটকে রাখা যায়নি, আমরা সবাই জানি। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন ঘোষিত হওয়ার পরে তার মতাদর্শের কিন্তু বিন্দু মাত্র কিন্তু আমরা দেখেছি যে পরিবর্তন হয়নি। এবং ওই সময়ে অনেকে অনেক কথা বলে, কিন্তু ব্রিটিশের ওই যে অবস্থাটা তখন ছিল, তাকে যে এই দুর্বল অবস্থার মধ্যে ব্রিটিশকে আঘাত করে যে স্বাধীনতা যে অর্জন করার যে চিন্তা উনি করেছিলেন, তার জন্য উনি ভারতবর্ষ থেকে উনি সোভিয়েত ইউনিয়ন, জার্মানি, জাপান এবং সেখানে গিয়ে যারা আমাদের ভারতবর্ষের যারা যুদ্ধবন্দী ছিলেন তাদেরকে নিয়ে আজাদ হিন্দ ফৌজ উনি গঠন করেন সেখানে, আমরা সবাই জানি এই ইতিহাস। এবং সেই আন্ডার দ্য লিডারশিপ অফ নেতাজি সুভাষচন্দ্র বোসের যে আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি জাপানিদের সাহায্য নিয়ে, ওনাদের আর্থিক সহযোগিতায়, ওনাদের রাজনৈতিক এবং কূটনৈতিক ও সামরিক সহায়তায় নিয়ে তিনি যখন এই আজাদ হিন্দ সরকার সেখানে প্রতিষ্ঠিত করলেন আইএনএ কে নিয়ে, যেটা আমার পূর্ব বক্তা বলেছেন। এবং সেটা কিন্তু দেখা গেল যে ইম্ফল ও ব্রহ্মদেশের সেখান পর্যন্ত কিন্তু পৌঁছে গিয়েছিল, আমরা সবাই জানি সেটা। কিন্তু পরবর্তীর ঘটনা আমাদের সবাই জানি, যখন জাপানের যখন অবস্থা, তারা যখন যুদ্ধে জয়ী হতে পারেনি, তখন এই আজাদ হিন্দ ফৌজের একই অবস্থায় সমস্যা হয়েছিল। আজকে উনি যেটা চেয়েছিলেন, যেটা আজকে ডক্টর দিলীপ দাস মহোদয় বলেছেন, যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেটা চেয়েছিলেন ভারতের ডোমিনিয়ন স্ট্যাটাস, এবং নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন যে এইভাবে হবে না, ভারতের পূর্ণ স্বাধীনতা দরকার। এবং পরবর্তী সময়ে দেখা গেল যে লাহোরে যখন যে ঐতিহাসিক লাহোর অধিবেশন হয়, সেখানে কিন্তু এই নেতাজি সুভাষচন্দ্র বসুর যে কথাটা নিয়ে উনি এই কংগ্রেস থেকে বেরিয়ে গেছিলেন, সেটাই ওনাদের যে মতবাদ, ওনার যে মতবাদ সেটা গ্রহণ করলেন, যে কংগ্রেস পূর্ণ স্বরাজের যে কথা সেখানে কিন্তু সেটা পাশ করায়। আজকের দিনে আমাদের কয়েকটা কথা আজকে না বললে নাই হয়, যে কি ধরনের যে উক্তি উনি করেছেন, যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজকের তারিখেও এটা কিন্তু কত ইম্পর্টেন্ট, প্রাসঙ্গিক। উনি বলেছিলেন, ওনার বিখ্যাত উক্তি আজকের দিনেও প্রাসঙ্গিক, যে দিল্লি চলো। এবং এই যে দিল্লি চলো একটা এই যে কথা, এই কথার মাধ্যমে এই যে আইএনএদের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ওনার যে তৈরি হয়েছিলেন আজাদ হিন্দ ফৌজ, তাদেরকে যেভাবে অনুপ্রাণিত করার যে চেষ্টা, এক একটা শব্দ আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও দেখবেন যে এমন সব কথা উনি বলেন, এমন সব স্লোগান উনি দেন, তার মধ্যে কিন্তু উদ্বুদ্ধ আমরা হই। সেটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মধ্যে আমরা দেখেছি। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্রকে কি বলেছেন? দেশ নায়ক। এবং দেশের নায়ক এবং তাসের দেশ একটা নৃত্যনাট্য উনি উনাকে সামনে রেখে উৎসর্গ করেছিলেন। আজকে এখানে আমরা কথায় কথায় জয় হিন্দ কথাটা বলি। আজকে আমাদের আর্মির থেকে আরম্ভ করলে দেশের প্রতিটা লোক এই জয় হিন্দ শব্দটা কিন্তু এখানে আমরা সবসময় উচ্চারণ করি, জয় হিন্দ, কোথায় কোথায়। এবং সেটা যিনি প্রথমে শুরু করেছিলেন তিনি আর কেউ নয়, নেতাজি সুভাষচন্দ্র বোস। এবং সেখানে যাওয়ার পর সেই বাড়ির বিভিন্ন জায়গায় একটা ভাবতে থাকি, ইমাজিন করতে থাকি যে যখন ছোট ছিল কি অবস্থায় ওখানে উনি কি ছিলেন। কেউ ভাবতেও পারেনি যে এই জায়গার থেকে, এই বাড়ির থেকে এরকম একজন
মানে দেশপ্রেমিক বেরোবে, বীর পুরুষ বেরোবে, যে ইংরেজকে একদম নাড়িয়ে দেবে এবং ইংরেজের একটা কম্পন সৃষ্টি করবে, সেটাই আমরা ভাবতে ভাবতে একটা নস্টালজিক ফিল করলাম। আমরা সবাই জানি যে ওনার প্রেসিডেন্সি কলেজে উনি পড়াশোনা করতেন। হি ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট, সবাই আমরা জানি। এবং প্রেসিডেন্সি কলেজে ওনাকে এক্সপেল পর্যন্ত হতে হয়েছিল। আর তার কারণ হচ্ছে যে উনি ন্যাশনালিস্টিক যে অ্যাক্টিভিটি, এই কারণে তাকে এক্সপেল হতে হয়েছিল। এবং পরবর্তী সময়ে যে স্কটিশ চার্চ কলেজ, সেখান থেকে উনি গ্রাজুয়েশন পাশ করেন ইন 1919-এ। এবং ওনার বাবা ওনাকে ইউনিভার্সিটি অফ কেমব্রিজ সেখানে পাঠালো, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে সেখানে উনি কিন্তু 4th হয়েছিলেন এই আইসিএসসি পরীক্ষায়, কিন্তু দেশে ফিরে উনি সেটাকে কিন্তু গ্রহণ করেনি। এই চাকরির তৎকালীন সময়ে আমরা ভাবি যে এই ধরনের, যে ভারতবর্ষের যে কি ধরনের লিজেন্ড ব্যক্তি ভগবান পাঠিয়েছেন, যে দেশ মাতৃকার সেবার জন্য উনার সেটাকে প্রত্যাখ্যান করে দেশের সেবায় উনি নিয়োজিত হয়েছিলেন। আমার যে এখানে আজকে যদিও এটা 1948 সনের এই স্কুল স্থাপন হয়েছিল, কিন্তু এটা শুরু হয়েছিল এই যে শোভাযাত্রা 1951 থেকে। এবং আমাদের কাছে এটা একটা স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাসের যাকে বলা হয় যে কিংবদন্তি, সেই নেতাকে আজকে কিন্তু স্মরণ করার দিন 23শে জানুয়ারি আমাদের কাছে মুখস্থ হয়ে গেছে। ভারতবর্ষের বহু জায়গায় সেই অনুষ্ঠানটি হয়ে থাকে, কিন্তু যেভাবে ওনাকে সম্মান দেওয়ার কথা ছিল সেইভাবে কিন্তু সম্মান মানে অন্ততপক্ষে গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয়নি। যদিও উনি প্রতিটি ভারতবাসীর প্রতিটি মানুষের হৃদয়ে কিন্তু উনি স্থান নিয়েছেন। সেটা আমরা যে কোনো জায়গায় যাই, যে কোনো বাড়িতে গেলে ওনার প্রতিটা ঘরের মধ্যে ওনার কিন্তু একটা ফটো সবসময় থাকে। এবং উনি এই স্বাধীনতা সংগ্রামের একটা চিরস্মরণীয় একজন ব্যক্তি এবং একটা উজ্জ্বল এবং মহান চরিত্র। আমাদের কাছে একটা আদর্শ পুরুষ হিসাবে যখনই আমাদের মনে হয় যে কোনো জায়গায় যে একটা প্রতিবাদের ভাষার যে বিষয় আসে, অন্যায় হচ্ছে, তো অন্যায়ের প্রতিবাদ করতে গেলে প্রথমে যার কথা মনে হয় সে হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। আজকে উনি আমাদের মধ্যে নেই, আমরা জানি না ওনার মৃত্যু সম্পর্কেও কত রকমের অনেক ধরনের কথা আছে, আমরা এখনো জানি না। কিন্তু আমরা যদি ওনাকে যেহেতু আমরা এখন দেখতে পাইনি এবং ওনার সম্পর্কে ওনার মৃত্যু নিয়ে অনেক ধরনের কথা আছে, কিন্তু উনি আমাদের কাছে কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকে। আজকে আমার এখানে কথা হয়েছে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে উনি দুবার, একবার 1938-এ, একবার 1939-এ উনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। কিন্তু সেখানে দেখা গেল যে যেভাবে মহাত্মা গান্ধীর সাথে ওনার অর্থে এখানে বলা প্রয়োজন, হোয়াট ইজ সেড, উনি বলেছেন, রিমেম্বার দ্য গ্রেটেস্ট ক্রাইম ইজ টু কম্প্রোমাইজ উইথ ইনজাস্টিস। যে আমাদের সবচেয়ে বড় ক্রাইম হবে যখন ইনজাস্টিস হবে, তার সাথে যদি আমরা কম্প্রোমাইজ করি। আমাদের মধ্যে এটা কিন্তু ইনবর্ন ক্যারেক্টার, আমাদের প্রতিটি মানুষ যখন জন্ম নেয় এটা কিন্তু ইনবিল্ট। আর উনি সেটা জানতেন বলেই সেই কথাটা উনি বলেছেন, মানুষের মনের কথাটাই উনি বলেছেন। আজকেও আমরা সেটা প্রাসঙ্গিক। উনি এটা বলেছেন যে আইডিয়া যে ওয়ান ইন্ডিভিজুয়াল মে ডাই, মারা যেতে পারেন, তার যে শুদ্ধ চিন্তাধারা, প্রকৃত অর্থে যে আইডিয়া, যে ভালোর জন্য, মানুষের জন্য, দেশের জন্য একটা দেশাত্মক বোধের যে চিন্তা করতে গিয়ে হি মে ডাই, কিন্তু বাট দ্যাট আইডিয়া উইল লিভ, উইল সার্ভাইভ ফর এভার। খুব ইম্পর্টেন্ট কথা এগুলো।
এবং এই কথাগুলো আজকে আমাদের সমস্ত জায়গায় আমরা এই কথাগুলো নিয়ে কিন্তু আমাদের যারা এখানে 18 বছর থেকে 23 বছরের যারা আমাদের যুবকরা আছেন, যুবতীরা আছেন, তাদের এই কথাগুলো নিয়ে দেশাত্মবোধের ভাবনা চিন্তা নিয়ে দেশের জন্য, রাষ্ট্রের জন্য চিন্তা ভাবনা নিয়ে এই কথাগুলো চিন্তা করে আমাদের যে কোনো অন্যায় দেখলে সেটাকে ঝাঁপিয়ে পড়া উচিত। তিনি এটাও বলতেন, অনেক কিছুই বলেছেন, আমি দু একটা জিনিসই খালি বলবো আজকে, কারণ সবাই বসে আছে কখন এই প্রোগ্রাম শুরু হবে, শোভাযাত্রা শুরু হবে। ফ্রিডম ইজ নট গিভেন, স্বাধীনতা কিন্তু কেউ দেয় না, ইট হ্যাজ টু বি টেকেন, নিতে হয়। এবং এই মতবাদ নিয়ে কিন্তু যে সমস্যা মহাত্মা গান্ধীর সাথে, ন্যাশনাল কংগ্রেসের সাথে, সেটা সেই মতবাদের কারণেই কিন্তু উনি বেরিয়ে আসলেন নতুনভাবে, নতুন যে একটা রাজনৈতিক ভাবে আরেকটা সংস্থা উনি তৈরি করেছিলেন। আজকে 1945-এ আমরা সবাই জানি তাইওয়ানের অগাস্টে বলে মানুষের ওখানে যে প্লেনে যেটা যাচ্ছিলেন সেই প্লেনে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু এটা নিয়ে কিন্তু এখনো প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে। আজকে এই বিষয়ে যদিও এখানে আমাদের কথা হয়েছে, নেতাজিকে সত্যিকারের যদি সম্মান মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দিয়েছেন, আজকে 2022 সালে, এর আগে তো আর কোনো নেতা দেয়নি, কোনো সরকার দেয়নি। এবং এই নিয়ে অনেক বিষয় আমরা এই বিষয়ে এখানে নাই বললাম। 2022 সালে দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে মোদীজির নেতৃত্বে 28 ফুট উঁচু নেতাজির মূর্তি স্থাপন করা হয়েছে, আমরা সবাই জানি। শুধু তাই নয়, আজকের দিনে সমস্ত ভারতবর্ষে পরাক্রম দিবস হিসাবে ওনাকে আজকের দিনটাকে, ওনার যে জন্মদিন সেটাকে পালন করা হয়। এবং নেতাজির যে চিন্তা ভাবনা এবং ওনার যে দেশপ্রেম, আমার মনে হয় আজকের তারিখে আমাদের অত্যন্ত জরুরি। এবং আমরা চাই আমাদের আগামী যারা প্রজন্ম, যে কথাটা আমি বললাম যে আগামী যারা আমাদের হিউম্যান রিসোর্স যুবকরা আছেন, যুবতীরা আছেন, নেতাজির আদর্শকে পাথেয় করে আমরা আগামী দিন সামনের দিকে চলব, সে আশা এবং আকাঙ্ক্ষা রেখে। এবং আজকের এই নেতাজির 129তম যে জন্মজয়ন্তী উদযাপন, সেই উপলক্ষে এখানে আবার যারা উপস্থিত রয়েছেন, যারা পার্টিসিপেন্টস রয়েছেন, শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, প্রাক্তন ছাত্রছাত্রীরা রয়েছেন, সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি।